ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করলে ইইউ। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে মাঝারি পাল্লার মিসাইল হামলার হুমকি ইরানের ড্রোন আতঙ্কে অবস্থান বদলালো মার্কিন যুদ্ধজাহাজ। বড় হামলার আগে যুক্তরাষ্ট্রের রহস্যময় নীরবতা কিসের ইঙ্গিত দেয়? কোভিড নয়, তবুও যে ভাইরাসের ভয়ে কাঁপছে ভারত। আক্রান্ত প্রতি 10 জনে 7 জনেরই মৃত্যু। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে পরিসংবাদ। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ এবং সামরিক সরঞ্জাম ইরানের মাঝারি পাল্লার মিসাইলের আওতার মধ্যেই রয়েছে। তেহরানের মাটিতে হামলা হলে সরাসরি মার্কিন ঘাঁটি এবং যুদ্ধজাহাজে হামলা চালানোর কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। পরমাণু চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সময় বেঁধে দিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। এ ঘটনার পর ইরানের সামরিক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোর অনেক দুর্বলতা রয়েছে। এসব দুর্বলতা ধরে আঘাত করবে ইরান। মিসাইল প্রস্তুত আছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট কিছুটা ভিন্ন পথে হাঁটছেন। মধ্যপ্রাচ্যে একাধিক রণতরী মোতায়েনের পরও হামলা থেকে বিরত আছেন তিনি। পরমাণু এবং ভারী অস্ত্র নিয়ে ইরানের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে চুক্তি করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। আঞ্চলিক দেশগুলো ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে, তবে ইরান কোনোভাবেই পারমাণবিক কার্যক্রম এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। এক্ষেত্রে যুদ্ধের জন্য প্রস্তুত আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। ইরানি ড্রোন এবং মিসাইল হামলার আশঙ্কায় এবার কৌশলগত অবস্থান পরিবর্তন করল মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্তমানে মার্কিন নৌবহর ওমান সাগর থেকে কিছুটা দক্ষিণ পূর্ব দিকে আরব সাগরের খোলা জায়গায় অবস্থান করছে। তবে বর্তমান পরিস্থিতিকে পিছু হটা না বলে কৌশলগত অবস্থান পরিবর্তন হিসেবে আখ্যা দিচ্ছেন অনেকেই। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। গত কয়েকদিন ধরে ওমান সাগরের নীল জলরাশিতে দাপট দেখাচ্ছিল মার্কিন রণতরী। তবে ইরানের উপকূলের কাছে এসে হঠাৎই চোখ রাঙানি বন্ধ করল ট্রাম্পের পাঠানো নৌবহর। ইরানি ড্রোন আর মিসাইল হামলার আশঙ্কায় কৌশলগত অবস্থান পরিবর্তন করল মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত সপ্তাহে ওমান সাগরে প্রবেশ করে আধুনিক অস্ত্রে সজ্জিত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় চরমে পৌঁছায় দুই পক্ষের উত্তেজনা। সংকট নিরসনে ইরানকে দ্রুত আলোচনার টেবিলে বসার আলটিমেটামও দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরানি ড্রোন আর মিসাইল হামলার আশঙ্কায় এবার কৌশলগত অবস্থান পরিবর্তন করল ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সবশেষ এটি ওমান সাগর এবং আরব সাগরের সংযোগস্থলে অবস্থান করছিল। তবে গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের উপকূলে থাকা কামিকাজে ড্রোন এবং এন্টিশিপ ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ থেকে বাঁচতে আগের অবস্থান থেকে সরে গেছে এই নৌবহর। বর্তমানে মার্কিন নৌবহরটি কিছুটা দক্ষিণ পূর্ব দিকে আরব সাগরের খোলা জায়গায় অবস্থান করছে। 29 জানুয়ারি এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে প্রতিবেদনটিতে গত বছর ইরানে মার্কিন হামলার তুলনামূলক তথ্য তুলে ধরা হয়, যেখানে বলা হয় গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর আগেও এমন রহস্যজনকভাবে অবস্থান পরিবর্তন করেছিল মার্কিন রণতরী। ফলে বর্তমান পরিস্থিতিকে পিছু হটা না বলে কৌশলগত অবস্থান পরিবর্তন হিসেবে আখ্যা দিচ্ছেন অনেক বিশেষজ্ঞ। এইদিকে চলমান উত্তেজনার মধ্যেই কৌশলগত চুক্তি সম্পন্ন করেছে ইরান, চীন ও রাশিয়া। 29 জানুয়ারি 3 দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা একযোগে এই চুক্তির ঘোষণা দিয়েছেন। এর আগে রাশিয়ার সাথে ইরানের 20 বছর মেয়াদী এবং চীনের সাথে 25 বছর মেয়াদী আলাদা চুক্তি থাকলেও এটি প্রথমবার যেখানে 3টি দেশকে একটি সমন্বিত ফ্রেমওয়ার্ক বা ত্রিপক্ষীয় চুক্তির আওতায় আনা হয়েছে। এই চুক্তির প্রধান লক্ষ্য হল যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলা করা এবং একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা। এই 3 দেশই পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার শিকার, তাই তারা একে অপরকে অর্থনৈতিকভাবে সাহায্য করার এবং ডলারের বিকল্প হিসেবে নিজস্ব মুদ্রায় লেনদেন করার অবকাঠামো তৈরি করবে। এছাড়া 3 দেশ নিয়মিত যৌথ নৌ ও বিমান মহড়া চালাবে। বিশেষ করে ওমান উপসাগর এবং ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনীর সাথে চীন ও রাশিয়ার সরাসরি সামরিক সমন্বয় বৃদ্ধি পাবে। পাশাপাশি সন্ত্রাস দমন এবং আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে 3 দেশ একে অপরের সাথে উচ্চ পর্যায়ের সামরিক গোয়েন্দা তথ্য শেয়ার করবে।
যদিও এটি আনুষ্ঠানিক সামরিক জোট নয়, তবুও সামরিক সহযোগিতা ও যৌথ মহড়ার মাধ্যমে পারস্পরিক সক্ষমতা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের অবস্থান পরিবর্তনকে ওয়াশিংটন কৌশলগত বললেও সামরিক বিশ্লেষকরা একে ইরানি ড্রোনের ক্রমবর্ধমান শক্তির স্বীকৃতি হিসেবেই দেখছেন। ফলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার এই নতুন ভারসাম্য বিশ্ব রাজনীতিকে কোন মহাপ্রলয়ের দিকে নিয়ে যায় সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ভারতের পশ্চিমবঙ্গে আবারও দেখা দিয়েছে নিপাহ ভাইরাসের আতঙ্ক। 2025 সালের ডিসেম্বর থেকে 2 স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন এই মারাত্মক ভাইরাসে। এর জেরে চীন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করেছে। কোভিডের চেয়েও প্রাণঘাতী এই ভাইরাসের কোনো টিকা এখনো আবিষ্কার হয়নি, ফলে আক্রান্তদের 40 থেকে 75% মারা যাচ্ছে। মূলত বাদুড় থেকে মানুষ ছড়ায় এই ভাইরাস। বাংলাদেশ 2001 সাল থেকে 303 জন আক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এখনই আতঙ্কের কিছু নেই, তবে সতর্কতা জরুরি। রিপোর্ট করছেন হাফিজুল ইসলাম। আবারও ভয়ঙ্কর নিপাহ ভাইরাসের কবলে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গ। রাজ্যটিতে নতুন করে সংক্রমণের খবর বিশ্বজুড়ে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। 2025 সালের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত স্থানীয় 2 স্বাস্থ্যকর্মীর শরীরে শনাক্ত হয়েছে মারাত্মক এই ভাইরাস। ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, আক্রান্তদের সংস্পর্শে আসা 196 জনের শরীরে কোনো রকম উপসর্গ নেই। তবুও বিষয়টিকে হালকাভাবে দেখছে না প্রতিবেশী দেশগুলো। চীন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশ বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করেছে। কোভিডের চেয়ে প্রাণঘাতী নিপা ভাইরাসের এখনো কোনো টিকা আবিষ্কার হয়নি। আক্রান্ত প্রতি 10 জনের মধ্যে 4 থেকে 7 জনেরই থাকে মৃত্যুর ঝুঁকি। বাংলাদেশেও কি মহামারীর আতঙ্ক ছড়াতে পারে নীরব এই ঘাতক? কিভাবে ছড়ায় এই ভাইরাস? নিপা ভাইরাস অন্য আর 10টা সাধারণ ভাইরাসের মতো নয়। এটি মূলত বাদুড় থেকে মানুষের শরীরে আসে, আবার মানুষ থেকেও মানুষে ছড়াতে পারে। দূষিত খাবার, বিশেষ করে বাদুড়ের লালা বা মূত্রে আক্রান্ত ফল কিংবা কাঁচা খেজুরের রস থেকেও ঘটতে পারে সংক্রমণ। ভাইরাস শরীরে ঢোকার 5 থেকে 14 দিনের মধ্যে শুরু হয় জ্বর ও মাথা ব্যথা। অনেক ক্ষেত্রে দেখা দেয় দ্রুত শ্বাসকষ্ট, খিঁচুনি ও মস্তিষ্কের প্রদাহ। মারাত্মক অবস্থায় রোগী মাত্র 1 থেকে 2 দিনের মধ্যেই কোমায় চলে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যু হার 40 থেকে 75% পর্যন্ত হতে পারে। এসব কারণেই নিপাহ হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাসগুলোর একটি। আতঙ্কজনক হলেও গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, নিপা ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ার মতো কিছু নয়। একজন আক্রান্ত ব্যক্তি গড়ে একজনের কম মানুষকে সংক্রমিত করে থাকে। ফলে কোভিড-19 মতো বিশ্বব্যাপী ছড়ানো মহামারীতে রূপ নেবে নিপা ভাইরাস এমন সম্ভাবনা অনেক কম। কিন্তু আসল ভয়ের ব্যাপার হচ্ছে এর মৃত্যুর ঝুঁকি। মৃত্যু হার 40 থেকে 75%। অর্থ হল 10 জন আক্রান্ত হলে তাদের মধ্যে 4 থেকে 7 জনের মৃত্যু হতে পারে। আর এখানেই নিপা ভাইরাস কোভিড বা ফ্লুর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। তবে সংক্রমণের মাত্রা একেবারেই কম হওয়ায় বিশেষজ্ঞদের ধারণা এখনই বাংলাদেশের জন্য আতঙ্কের কিছু নেই। 1998 সালে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে প্রথম নিপা ভাইরাসের বড় প্রাদুর্ভাব দেখা যায়। এরপর বাংলাদেশ ও ভারতে নিয়মিত বিরতিতে ভাইরাসটি হানা দিয়েছে। পশ্চিমবঙ্গে প্রথম নিপা শনাক্ত হয় 2001 সালে। আক্রান্তদের বড় অংশই ছিলেন হাসপাতাল কর্মী ও রোগীর আত্মীয়স্বজন। বর্তমানে এই ভাইরাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত ভারতের কেরালা। বাংলাদেশে 2001 সালে প্রথম নিপা ভাইরাসের খবর পাওয়া গেলেও রোগ শনাক্ত হয় 2004 সালে। 2023 সাল পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা রেকর্ড হয়েছে 303 জন। তার মাঝে 70%-ই মৃত্যুর তথ্য জানা গেছে। নিপা ভাইরাসের সবচেয়ে বড় বিপজ্জনক দুর্বলতা হচ্ছে এর কোনো অনুমোদিত টিকা নেই। রোগীকে বাঁচিয়ে রাখার সহায়ক চিকিৎসাই মূল ভরসা। টিকা নিয়ে গবেষণা ও ট্রায়াল চালু থাকলেও কার্যকর কোনো সমাধান এখনো তৈরি হয়নি। সাম্প্রতিক সংক্রমণের জেরে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও নেপাল নিজ নিজ বিমানবন্দরে বাড়িয়েছে স্ক্রিনিং ব্যবস্থা। থার্মাল স্ক্যানার, আলাদা বিমান পার্কিং, স্বাস্থ্য ঘোষণা ফর্ম সবকিছুই চালু করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কাঁচা খেজুরের রস না খাওয়া, ফল ভালোভাবে ধোয়া এবং হাসপাতালগুলোতে কঠোর সুরক্ষা ব্যবস্থা নেওয়াই এখন নিপা ভাইরাসের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মোবাইল ফোনের ক্যামেরা লাল টেপে ঢাকা। সম্প্রতি তার ফোনের একটি ছোট দৃশ্যই ভাইরাল হবার পর নানান প্রশ্নের জন্ম দিচ্ছে। উচ্চ নিরাপত্তা এলাকায় ফোনে কথা বলার সময় ক্যামেরা ঢেকে রাখা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। নিরাপত্তা সতর্কতা নাকি নজরদারির ভয়? নেতানিয়াহু কেন মোবাইলের ক্যামেরা ঢেকে রাখেন? আধুনিক প্রযুক্তির যুগে ক্ষমতাধর নেতারাও কি নিজেদের ফোন থেকে নিরাপদ নন? তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত? মুর্শিদ আলমের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মোবাইল ফোনের ক্যামেরা টেপ দিয়ে ঢেকে রাখার রহস্যময় একটি দৃশ্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নতুন করে আলোচনার ঝড় ওঠে। নেটিজেনদের প্রশ্ন, কেন তিনি টেপ দিয়ে ক্যামেরা ঢেকে রাখেন? কি এমন রহস্য আছে এর পেছনে? ভাইরাল কয়েকটি ছবিতে দেখা যায় জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের একটি আন্ডারগ্রাউন্ড পার্কিং এলাকায় বিলাসবহুল কালো গাড়ির পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন নেতানিয়াহু। ঠিক তখনই নজরে আসে তার স্মার্টফোনের পেছনের ক্যামেরা লেন্স ও সেন্সরের উপর ঘন লাল টেপ লাগানো। এই দৃশ্য প্রথম লক্ষ্য করেন পডকাস্টার মারিও নাওফল। তিনি প্রশ্ন তোলেন, একজন প্রধানমন্ত্রী কেন নিজের ফোনের ক্যামেরা ঢেকে রাখবেন? তিনি কাকে বা কেন ভয় পাচ্ছেন? তার মতে, যদি একজন দেশের প্রধানমন্ত্রীকে এমন সতর্কতা নিতে হয়, তবে সাধারণ মানুষের জন্য এর তাৎপর্য আরো গভীর। মার্কিন সংবাদ মাধ্যম হাইপ্রেস জানায়, এটি কোনো আকস্মিক ঘটনা নয়। লাল টেপটি আসলে একটি দেশের বিশেষ নিরাপত্তা স্টিকার, যা ক্যামেরার উপর এমন ভাবে লাগানো হয় যাতে অনিচ্ছাকৃতভাবে কোনো গোপন বা স্পর্শকাতর তথ্যের ছবি ধারণ না হয়। বিশেষজ্ঞদের মতে, আধুনিক স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এতে থাকা ক্যামেরা, মাইক্রোফোন ও সেন্সরগুলো প্রয়োজনে নজরদারির অস্ত্রেও পরিণত হতে পারে। ইসরায়েলি পার্লামেন্টের মতো উচ্চ নিরাপত্তা সম্পন্ন এলাকায় ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। সেখানে ফোনের ক্যামেরা ঢেকে রাখা একটি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে। এটি মূলত এমন জায়গায় গোপন তথ্য সুরক্ষার জন্য, যেখানে সামান্য একটি ছবি বা ভিডিও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট কিছু স্মার্টফোন ও অ্যাপ ব্যবহারের উপর বিধিনিষেধ রয়েছে। বিশেষ করে টিকটকের মতো কিছু অ্যাপ নিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরে সন্দেহ ও সতর্কতা বিদ্যমান। এছাড়াও ইসরায়েলের নজরদারি প্রযুক্তির ইতিহাসও বিতর্কমুক্ত নয়। দেশটির এনএস গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার দিয়ে সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনৈতিক প্রতিপক্ষ ও বিশ্ব নেতাদের উপর নজরদারির অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলেছে। এমন বাস্তবতায় নেতানিয়াহুর ফোনে লাল টেপ আধুনিক বিশ্বে প্রযুক্তি, ক্ষমতা এবং নজরদারির জটিল বাস্তবতার এক প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। চারপাশে তাকালে চোখে পড়ে শুধু বরফ আর বরফ। এর নিচে চাপা পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র শীত আর টানা তুষারপাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে থমকে গেছে জনজীবন। রাস্তা চলাচলের অনুপযোগী, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বাতিল হাজারো ফ্লাইট, ভোগান্তিতে কোটি কোটি মানুষ। এই দুর্যোগে প্রাণহানির ঘটনাও ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। তবে এমন পরিস্থিতিতে সতর্কতা উপেক্ষা করে বৈরী আবহাওয়ায় বাইরে বের হচ্ছেন কেউ কেউ। এদিকে একই সময়ে ইতিহাসে নজিরবিহীন তুষারপাতের মুখে পড়েছে রাশিয়ার মস্কো। সঞ্জিদা ইসলাম, তন্নির ডেস্ক রিপোর্ট। সাদা বরফের চাদরে ঢেকে গেছে চারপাশ, তার মধ্যে উকি দিচ্ছে উঁচু উঁচু বরফের ঢিবি। দূর থেকে দেখলে মনে হবে বরফ জমে পাহাড় তৈরি হয়েছে, কিন্তু কাছে গেলে বোঝা যায় স্থানীয় বাসিন্দাদের গাড়ির ওপর পুরো বরফের স্তর জমে সৃষ্টি হয়েছে এই পাহাড়। দৃশ্যটি মনোমুগ্ধকর হলেও শীতকালীন ঝড় আর তুষারপাতে ব্যাহত হচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের স্বাভাবিক জনজীবন। কয়েক ইঞ্চি বরফের নিচে ঢাকা পড়ে আছে রাস্তাঘাট। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ঘরের দরজা খুলে বাইরে বের হওয়াটাও এখন বেশ বিপজ্জনক। বৈরী আবহাওয়ার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বাতিল করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট। এমন অবস্থায় দেশটির অর্ধশতাধিক বাসিন্দার মৃত্যুর খবরও পাওয়া গেছে। তীব্র ঠান্ডায় হাইপোথার্মিয়া ও হার্ট অ্যাটাক সহ তুষার ধস এবং পিচ্ছিল রাস্তায় গাড়ির দুর্ঘটনায় এসব মৃত্যু হয়েছে। এছাড়া তুষার ঝড়, ভারী বৃষ্টিপাত ও হিমাঙ্কের নিচের তাপমাত্রায় ক্ষতির মুখে পড়েছে প্রায় ২০ কোটি মার্কিনি। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন অনেকে।
তবে চলমান অবস্থা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের সিটি মেয়ররা। বিদ্যুৎ সংযোগ আবার চালু করার কাজ চলছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে শহরের রাস্তায় জমা বরফ পরিষ্কার করতে মোতায়েন করা হয়েছে কয়েক হাজার স্যানিটেশন কর্মী। Nearly a foot of snow accumulated in parts of our city. আমাদের শহরের কিছু অংশে প্রায় 1 ফুট উঁচু বরফ জমেছে। সেগুলো পরিষ্কার করতে 6000 কর্মী মোতায়েন করা হয়েছে। রাস্তা পরিষ্কার করার পর আবারও বরফ জমা ঠেকাতে 1 লাখ পাউন্ড লবণ ছিটিয়ে দেওয়া হচ্ছে। নিরলস পরিশ্রম করছে কর্মীরা। বাসিন্দাদের যে কোনো জরুরি সেবা দিতে আমরা প্রস্তুত। Our public transit running and responding to emergencies. এমন অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দিলেও কেউ কেউ সেই সতর্কতা না মেনেই বাইরে বের হচ্ছেন তীব্র ঠান্ডা উপভোগ করতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ফুটেজে দেখা যায় যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ম্যাসাচুসেটসের বোস্টন শহরে তুষারপাতের মধ্যেই রাস্তায় স্কিইং করছেন এক ব্যক্তি। বরফে ঢাকা পিচ্ছিল রাস্তায় স্কিইং করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এদিকে রাশিয়ার রাজধানী মস্কোতে নজিরবিহীন তুষারপাত হয়েছে। মস্কো স্টেট ইউনিভার্সিটির আবহাওয়াবিদরা জানিয়েছেন 203 বছর পর এমন তুষারপাত দেখছে মস্কোবাসী। গেল 2 দিনে সেখানে 27 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর জানুয়ারি মাসে মোট 76.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় 147% বেশি। ভারী তুষারপাতের কারণে শহরের রাস্তায় জমেছে পুরো বরফের স্তর, ব্যাহত হচ্ছে যান চলাচল। তবে এমন পরিস্থিতি বেশ উপভোগ করছেন স্থানীয় বাসিন্দারা। বহু বছর পর এমন তুষারপাতে উচ্ছ্বসিত তারা। সত্যিকারের শীতকাল এমনই হওয়া উচিত বলেও মত তাদের। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। বিশেষ করে বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের বিক্ষোভ সমাবেশ এড়িয়ে চলার পাশাপাশি যে কোনো ধরনের বড় জনসমাগমের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। সকালে দূতাবাসের ওয়েবসাইট ছাড়াও সামাজিক মাধ্যম, ফেসবুক পোস্ট এবং এক্স হ্যান্ডেলে এই সতর্কতা জারি করা হয়। এতে বলা হয় 12 ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন রাজনৈতিক সহিংসতা এবং চরমপন্থী হামলা হতে পারে এমন আশঙ্কা ব্যক্ত করে সমাবেশ, ভোট কেন্দ্র আর ধর্মীয় স্থাপনাগুলো এর লক্ষ্যবস্তু হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এর আগে গত বছর 15 ডিসেম্বর নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে চলাফেরায় সতর্কতা জারি করেছিল মার্কিন দূতাবাস। এক সপ্তাহ ইউক্রেনে হামলা বন্ধ রাখতে রাশিয়া রাজি রয়েছে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে স্বাগত জানায় ইউক্রেন। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার ধারাবাহিকতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মস্কোয় আমন্ত্রণ জানিয়েছে ক্রেমলিন। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন তীব্র শীতের কারণে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের অন্যান্য শহরে হামলা না চালাতে প্রেসিডেন্ট পুতিনকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন তিনি। অনুরোধ করা হয়েছে দাবি করা হলেও কখন কিভাবে পুতিনের সঙ্গে এ বিষয়ে আলাপচারিতা হয়েছে তা স্পষ্ট করেনি ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে পুতিনের দপ্তর ক্রেমলিনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একে স্বাগত জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ট্রাম্পের অনুরোধের বাস্তবায়ন হলে তীব্র শীতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো রক্ষা পাবে। মৌলিক চাহিদা বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক থাকলে চরম মানবেতর পরিস্থিতি থেকে মুক্তি পাবে জনগণ। সবশেষ গত বছরের মে মাসে যুদ্ধবিরতি দেখেছে ইউক্রেন, যা 3 দিনের মাথায় ভেস্তে যায়। এদিকে যুদ্ধ বন্ধ করে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লক্ষণীয় অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়। আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছে ক্রেমলিন। শিগগিরই সুখবর আশাবাদ জানিয়েছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইকাপ। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারত সমর্থিত 41 জন সন্ত্রাসী নিহত হয়েছে। সন্ত্রাসবাদ নির্মূলে এ অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। শুক্রবার পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা আইএসপিআর দাবি করেছে পৃথক 2টি অভিযানে নিহত সন্ত্রাসীরা ভারতীয় প্রক্সি সংগঠন ফিতনা আল খাওয়ারিজ এবং ফিতনা আল হিন্দুস্তানের সদস্য ছিল। বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইএসপিআর প্রথম অভিযানটি চালায় হারনাই জেলার উপকণ্ঠে। সেখানে ফিতনা আল খাওয়ারিজ সদস্যদের উপস্থিতি খবর পেয়ে সরাসরি আস্তানায় হামলা চালায় পাকিস্তান বাহিনী। অভিযানে নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধারের পর ঘটনাস্থলে ধ্বংস করে দেওয়া হয়। দ্বিতীয় গোয়েন্দা ভিত্তিক অভিযানটি চালানো হয় পাঞ্জগুর জেলায়। সেখানে একটি সন্ত্রাসী আস্তানা ধ্বংস করা হয় এবং ফিতনা আল হিন্দুস্তানের 11 জন ভারত সমর্থিত সন্ত্রাসীকে হত্যা করা হয়। একইভাবে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক ধ্বংস করে সামরিক বাহিনী। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।